আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মাহফুজা ইয়াসমিন, প্রভাষক দর্শন বিভাগ, নরসিংদী সরকারি কলেজ। আজকে আমরা পড়ব যুক্তিবিদ্যার পরিচিতি। আমরা জানি যে সৃষ্টি জগতের প্রত্যেকটা জীবের সাথে মানুষের একটা মৌলিক পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক দিক থেকে পার্থক্য। জগতে সব কিছুর উপর মানুষের যে শ্রেষ্ঠত্ব বিদ্যমান তার মূল কারণ হচ্ছে এই বুদ্ধিবৃত্তি। বুদ্ধিবৃত্তির অন্যতম গুণ হচ্ছে যুক্তি প্রয়োগের ক্ষমতা। এই ক্ষমতাকে সঠিক ও কার্যকরভাবে ব্যবহারের উপর মানব জীবনের উন্নতি অনেকাংশেই নির্ভর করে। এখন যুক্তিবিদ্যা পরিচিতি ক্লাসে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যুক্তিবিদ্যার অতীত ইতিহাস, প্রাচীন যুগের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস, আধুনিক এবং সাম্প্রতিককালের ইতিহাস নিয়েও আমরা আলোচনা করেছি। আমরা এই ক্লাসে আলোচনা করব যুক্তিবিদদের ধারণা। বিভিন্ন যুক্তিবিদ্যা সম্পর্কে যে ধারণা রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। যুক্তিবিদ্যা কাকে বলে এই সম্পর্কে আলোচনা করব। যুক্তিবিদ্যা কি এটা আলোচনা করব। আমরা গত ক্লাসে যে আলোচনাটা করেছিলাম যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে, সেখানে দেখা গিয়েছে যে আজ থেকে প্রায় 2.5 বছর আগে এই যুক্তিবিদ্যার চর্চা শুরু হয়েছিল, যা ঐতিহাসিকরা প্রমাণ করেছেন। তখন থেকে শুরু করে অনেক ধাপ অতিক্রম করে যুক্তিবিদ্যার পাঠ আজকের পর্যায়ে এসে পৌঁছেছে। যুক্তিবিদ্যার এই ক্রমিক অগ্রগতির পূর্ণাঙ্গ ইতিহাস অনেক লম্বা। তার মধ্যে প্রথম যেই যুগটা আসে সেটা হচ্ছে প্রাচীন যুগ। প্রাচীন যুগকে আবার ঐতিহাসিকভাবে 4টা ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে প্রাচীন যুগকে ভাগ করা হয়েছে 3টা যুগে। তার মধ্যে প্রথমটা হচ্ছে গ্রিক ধারা, দ্বিতীয়টা হচ্ছে প্রাচীন চীনা ধারা এবং তৃতীয়টা হচ্ছে প্রাচীন ভারতীয় ধারা। আমরা আগের ক্লাসে এইসব সব কিছু আলোচনা করেছি, তারপরে আমি কিছু বলে নিচ্ছি। প্রাচীন ধারার মধ্যে আবার 4টা ভাগ রয়েছে গ্রিক ধারার মধ্যে। সেগুলো হচ্ছে প্লেটো পূর্ব যুগের যুক্তিবিদ্যা, প্লেটোর যুক্তিবিদ্যা, এরিস্টটলের যুক্তিবিদ্যা, স্টোয়িক যুক্তিবিদ্যা। এরপরে তো আছে চীনা ধারা যুক্তিবিদ্যা এবং প্রাচীন ভারতীয় যুক্তিবিদ্যা। প্রাচীন ভারতের যুক্তিবিদ্যার চর্চাটা শুরু হয় তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে, অর্থাৎ গ্রিক বা অন্য কোনো জাতির প্রভাব ছাড়াই তখনকার ভারতীয় উপমহাদেশের যুক্তিবিদ্যার চর্চার সূচনা হয়। প্রাচীন ভারতের যুক্তিবিদ্যা চর্চার ক্ষেত্রে যেসব দার্শনিক সম্প্রদায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে অন্যতম হলেন জৈন, ন্যায় এবং বৈশেষিক। এসব সম্প্রদায় সুশৃঙ্খল পদ্ধতিতে তাদের যুক্তিবিদ্যা ও দার্শনিক মতাদর্শ চর্চা করেন। ভারতীয় উপমহাদেশে যুক্তিবিদ্যার সূচনা হয় মেধাতিথি গৌতমের মাধ্যমে। এরপরে আসি মধ্যযুগ। যুক্তিবিদ্যার ক্ষেত্রে মধ্যযুগে যেসব মনীষী অবদান রাখেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আল-কিন্দি, আল-ফারাবি, ইবনে সিনা, আল-গাজ্জালি ও ইবনে রুশদ। এছাড়া আল-রাজি এবং আল-তুসিও এই শাস্ত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আল-কিন্দি প্রথম আরব দার্শনিক হিসেবে পরিচিত। যুক্তিবিদ্যার ক্ষেত্রে তিনি এরিস্টটলের দ্বারা অনুপ্রাণিত, তবে অনেক ক্ষেত্রে তার স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল। আল-কিন্দি 361টি গ্রন্থ লিখেছেন বলে জানা যায়, তার মধ্যে 9টি গ্রন্থ হচ্ছে যুক্তিবিদ্যার। এরিস্টটল পরবর্তী সময় থেকে আধুনিক যুগের পূর্ব পর্যন্ত যুক্তিবিদ্যার উপর যে সবচেয়ে বেশি কাজ করেছেন তাদের মধ্যে আল-ফারাবি সর্বশ্রেষ্ঠ। আল-ফারাবির যুক্তিবিদ্যায় এরিস্টটলের প্রভাব রয়েছে।
তবে বিভিন্ন দিক থেকে তার চিন্তার মধ্যেও মৌলিকতার ছাপ স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। অনেক ক্ষেত্রেই তিনি এরিস্টটলকে সমর্থন করেননি অথবা তার সংস্কার সাধন করতে চেয়েছেন। তাই আল-ফারাবিকে প্রথম অ-এরিস্টটলীয় আরবীয় বা মুসলিম যুক্তিবিদ হিসেবে চিহ্নিত করা যায়। সহানুমান, আরোহ অনুমান সংক্রান্ত আলোচনা, পদ ও বচনের ভাষাতাত্ত্বিক ও যৌক্তিক আলোচনা ইত্যাদি ক্ষেত্রে আল-ফারাবির চিন্তার মৌলিকত্ব দেখা যায়। এর ফলে আল-ফারাবি শুধু এরিস্টটলের ব্যাখ্যাকার পরিচয় নয়, বরং একজন মৌলিক চিন্তাবিদ হিসেবে পরিচিতি লাভ ও প্রভাব বিস্তার করতে সক্ষম হন। আল-ফারাবির পর মধ্যযুগের মুসলিম চিন্তাবিদদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ইবনে সিনা। তিনিও চিকিৎসাশাস্ত্রের পাশাপাশি যুক্তিবিদ্যায়ও পারদর্শী ছিলেন। এরপরে আসি আমরা আধুনিক যুগ ও সাম্প্রতিককাল। রেনেসাঁ পরবর্তী সময়ে যুক্তিবিদ্যা তথা দর্শনের ইতিহাসে আধুনিক যুগ হিসেবে পরিচিত। আধুনিক দর্শনের প্রথম উল্লেখযোগ্য দার্শনিক ছিলেন ফ্রান্সিস বেকন। 1620 সালে তার নিউ অর্গানন বইটি প্রকাশিত হয়। আমরা জানি প্রাচীন গ্রিসে দার্শনিক এরিস্টটলের যুক্তিবিদ্যা সংক্রান্ত লেখা অর্গানন নামে সংকলিত হয়েছিল। দর্শনের ইতিহাসে জার্মান দার্শনিক হেগেলকে বলা হয় আধুনিক দর্শনের শেষ দার্শনিক। হেগেল ছিলেন ভাববাদী দার্শনিক। তিনি সায়েন্স অফ লজিক নামে 3 খণ্ডে একটি গ্রন্থ প্রকাশ করেন, যথাক্রমে 1811, 1812 এবং 1816 সালে 3টি খণ্ড প্রকাশিত হয়। হেগেল দ্বান্দ্বিক যুক্তিবিদ্যা নামে যে যুক্তির প্রক্রিয়ার প্রবর্তন করেন তা কার্ল মার্কস সহ অনেক চিন্তাবিদকেই প্রভাবিত করে। ব্রিটিশ দার্শনিক ব্র্যাডলিও তার দ্বারা প্রভাবিত হয়ে প্রিন্সিপালস অফ লজিক নামে গ্রন্থ রচনা করেন, যেটি 1883 সালে প্রকাশিত হয়। সাম্প্রতিক ধারাটি শুরু হয় গাণিতিক ধারার যুক্তিবিদ জর্জ বুলের মাধ্যমে। তিনি যুক্তিবিদের গাণিতিক পদ্ধতি প্রবর্তনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সাম্প্রতিককালের প্রতীকী যুক্তিবিদ্যা মূলত জর্জ বুলের গাণিতিক যুক্তিবিদ্যার চর্চারই ফসল। তার যুক্তিবিদ্যাকে অ্যালজেব্রিক লজিক বলেও অনেকে চিহ্নিত করেন। সালে বুলের অ্যান ইনভেস্টিগেশন অব দ্য লজ অব থট নামে একটি বই প্রকাশিত হয়। এখানে তিনি প্রতীক ব্যবহারের মাধ্যমে গাণিতিক সূত্রের মতো করে যুক্তির বৈধতা যাচাই এবং বচনের সত্যমান নির্ণয়ের পদ্ধতির দিক নির্দেশনা দেন। তার এই দিক নির্দেশনা সাম্প্রতিককালের প্রতীকী যুক্তিবিদ্যা প্রতিষ্ঠার ক্ষেত্রে পথ সুগম করেছে। জর্জ বুল প্রতীকী যুক্তিবিদ্যার ধারণার সূচনা করার পর 18 শতকের শেষের দিকে এবং 20 শতকের গোড়ার দিকে যুক্তিবাদ নামে এক যুক্তিবিদ্যক আন্দোলনের আবির্ভাব হয়। এরা প্রমাণ করতে চান গণিত হচ্ছে যুক্তিবিদ্যার বর্ধিতাংশ, তাই কোনো বা সব গণিতই যুক্তিবিদ্যায় পর্যবসিত হতে পারে। বার্ট্রান্ড রাসেল এবং আলফ্রেড নর্থ হোয়াইটহেড ছিলেন যুক্তিবাদী মতবাদের প্রধান প্রবক্তা। রাসেলের ছাত্র উইটগেনস্টাইন রাসেল হোয়াইটহেডের মতের সাথে অনেক ক্ষেত্রে সংহতি প্রকাশ করেন। তিনি মূলত বিশ্লেষণী দার্শনিক ভাষার যৌক্তিক বিশ্লেষণের উপর গুরুত্ব প্রদান করেন। 1921 সালে তার প্রকাশিত ট্র্যাক্টেটাস লজিকো-ফিলোসফিকাস অত্যন্ত প্রভাবশালী একটি গ্রন্থ। এখানে তিনি ভাষার যৌক্তিক বিশ্লেষণের উপর জোর দেন। এরিস্টটল পরবর্তী যুক্তিবিদ্যায় সবাই কিভাবে যুক্তি পদ্ধতি ব্যবহার করে বৈধ যুক্তি পাওয়া যায় তা আবিষ্কারের চেষ্টা করেন। তবে 1910 সালের শেষের দিকে পড়া যুক্তিবিদ্যা
বা মেটা লজিক নামের এক মতাদর্শের সূচনা হয়, যার লক্ষ্য ছিল যুক্তি পদ্ধতির গুণাগুণ বিচার করা। পরাযুক্তিবিদরা ভাষার ব্যবহারের উপর বেশি যুক্তি প্রদান করেন। গাণিতিক যুক্তিবিদ্যার সাম্প্রতিক গবেষণাসমূহ দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে প্রধান 4টি ভাগে বিভক্ত করা হয়ে পড়ে। তা হলো নমুনা তত্ত্ব, প্রমাণ তত্ত্ব, গণনা তত্ত্ব এবং সেট তত্ত্ব। আর এগুলাই হচ্ছে সমকালীন যুক্তিবিদ্যার ধারা। এখন আসি আমরা আজকের বিষয়, যুক্তিবিদ্যার ধারণা। আমরা জানি যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। লজিক শব্দটি এসেছে গ্রিক শব্দ লজিক থেকে, যার অর্থ হচ্ছে চিন্তা, ভাষা বা শব্দ। তাই উৎপত্তিগত দিক থেকে যুক্তিবিদ্যা শব্দটি দিয়ে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞানকে বোঝায়। লগোস, যার অন্য অর্থ ভাষা বা শব্দ হয়, বলা যায় শব্দ দিয়ে গঠিত ভাষায় প্রকাশিত যৌক্তিক চিন্তা বিজ্ঞানের নাম হলো যুক্তিবিদ্যা। বিশ্বের প্রথম শিক্ষক বলে খ্যাত প্রাচীন গ্রিক যুক্তিবিদ এরিস্টটল এই অর্থে যুক্তিবিদ্যার প্রচলন করেছিলেন। তবে চিন্তা বলতে তিনি যা বুঝিয়েছেন, অর্থাৎ তার আলোচনা থেকে যা বোঝা যায় তা হলো অনুমানমূলক চিন্তা বা যৌক্তিক চিন্তা। চিন্তা বিষয়টি নিয়ে এরিস্টটলের সময়ে তেমন কোনো অর্থ বিভ্রান্তি হয়তো ছিল না, আর সে কারণে হয়তো তিনি সবিচার চিন্তা বা যুক্তিমূলক চিন্তার বিজ্ঞান বোঝাতেই যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান বলেছেন। সমকালীন যুগে যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান নয় বলে যুক্তির বিজ্ঞান বলে প্রচলন হয়েছে। অর্থাৎ সমকালীন যুগে এরিস্টটলের সময় যুক্তিবিদ্যাকে যেমন চিন্তার বিজ্ঞান বলা হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান না বলে যুক্তির বিজ্ঞান বলার প্রচলন হয়েছে। এর প্রধানত দুটি কারণ রয়েছে। প্রথম যে কারণটি, সেটি হচ্ছে চিন্তা শব্দটি অনেক ব্যাপক অর্থবোধক, অর্থাৎ আবেগ, কল্পনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, এমনকি অস্বাভাবিক চিন্তাকেও চিন্তা বলা হয়। কিন্তু যুক্তিবিদ্যা আবেগ, কল্পনা বা আকাঙ্ক্ষা দিয়ে আলোচনা করে না। যুক্তিবিদ্যা আলোচনা করে সবিচার চিন্তা নিয়ে। এই প্রসঙ্গে স্ট্যাবিং বলেন, চিন্তন শব্দটির ব্যাপক অর্থে প্রত্যেক মানুষই চিন্তা করে, কিন্তু সূক্ষ্ম অর্থে যেখানে চিন্তা করতে বলা হয়েছে সেটা হচ্ছে যুক্তিযুক্তভাবে চিন্তা করা। সে অর্থে কিছু মানুষ কখনোই চিন্তা করে না এবং কোনো মানুষই সবসময় চিন্তা করে না, এমনকি যখন তাকে চিন্তিত বলে মনে হয় তখনও সে চিন্তামগ্ন নাও থাকতে পারে। কেননা সাধারণ চিন্তা ও যুক্তিমূলক চিন্তা এক নয়। তাই যখন কাউকে চিন্তারত বলে মনে হয় তখন সে চিন্তামূলক চিন্তা নাও করতে পারে। স্ট্যাবিং বলেছেন, যুক্তিবিদ্যা সর্বাধিক প্রচলিত ও প্রাসঙ্গিক অর্থে যুক্তিমূলক চিন্তা এর অর্থে যুক্ত। এখানে যুক্তিমূলক চিন্তা আর যুক্তি মূলত একই কথা। তাই এই দৃষ্টিভঙ্গি মেনে নিয়েও যুক্তিবিদ্যাকে যুক্তিমূলক চিন্তনের বিজ্ঞান না বলে সরাসরি যুক্তির বিজ্ঞান বলা চলে। দ্বিতীয় যে কারণটি, সেটি হচ্ছে লজিক শব্দের অর্থ যেহেতু আমরা যুক্তিবিদ্যা বলে থাকি, তাই যুক্তিবিদ্যাকে সরাসরি যুক্তির বিজ্ঞান বলাই শ্রেয়। সমকালীন যুগে আরভিং এম কপি সহ অনেক যুক্তিবিদই যুক্তিবিদ্যাকে যুক্তির বিজ্ঞান বলার পক্ষপাতী। তবে যুক্তির বিজ্ঞান বলতে এখানে মূলত যুক্তির বৈধ মান যাচাইয়ের বিজ্ঞানকেই বোঝানো হয়। অর্থাৎ যুক্তিবিদ্যা হলো এমন একটি বিজ্ঞান যা বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্ণয় এবং বৈধ যুক্তির প্রকৃতি নিয়ে আলোচনা করে। এইসব আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে যুক্তিবিদ্যা মূলত যুক্তি বিষয়ক আলোচনা বা যুক্তির বিজ্ঞান। তাই যুক্তি কাকে বলে তা বোঝা প্রয়োজন। যুক্তি হলো অনুমানের ভাষায় প্রকাশিত রূপ, আর জ্ঞাত সত্যের ভিত্তিতে অজ্ঞাত সত্য আবিষ্কার করার প্রক্রিয়াকে বলে অনুমান। অন্য কথায়, জানা বিষয় থেকে অজানা বিষয়ে নতুন কোনো ধারণা গঠন করার মানসিক প্রক্রিয়া হলো অনুমান। যেমন মনে মনে আমরা মানুষ মরণশীল এবং শিক্ষকগণ হন মানুষ, এই দুটি জানা তথ্যের ভিত্তিতে সকল শিক্ষকই মরণশীল বলে ভাবতে পারি। আর এই ভাবনাটি যদি ভাষায় প্রকাশ করা হয় তবেই তা যুক্তি।
অর্থাৎ বিষয়টি এরকম যে সকল মানুষ হয় মরণশীল, সকল শিক্ষক হন মানুষ, অতএব সকল শিক্ষক হন মরণশীল। এখানে অনুমানকে ভাষার মাধ্যমে প্রকাশ করা হয়েছে বলে এটি একটি যুক্তি। এখানে আরও জানা দরকার, যুক্তি গঠিত হয় কতগুলো বাক্য দিয়ে, যা সাধারণ বাক্য থেকে অনেক ক্ষেত্রে আলাদা। এগুলোকে বলা হয় যুক্তিবাক্য। যুক্তিবাক্য হলো এক ধরনের বিবৃতিমূলক বাক্য যা সত্য বা মিথ্যা হওয়ার যোগ্য। তবে এই যুক্তিবাক্যই যখন ভাষায় প্রকাশিত না হয়ে মনের চিন্তা হিসেবে থাকে, তখন তাকে বলা হয় অবধারণ। অবধারণ হলো দুটি ধারণার মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিমূলক একটি মানসিক অবস্থান। একটি যুক্তির দুটি অংশ থাকে, একটি হচ্ছে আশ্রয় বাক্য এবং দ্বিতীয়টি হচ্ছে সিদ্ধান্ত। যে বাক্য বা বাক্য সমষ্টির উপর ভিত্তি করে সিদ্ধান্ত অনুমিত বা নিশ্চিত হয় তাকে আশ্রয় বাক্য বলে। যেমন উপরে একটু আগে যে আমরা একটা যুক্তির অবতারণা করেছিলাম, সেটা হচ্ছে সকল মানুষ হয় মরণশীল, সকল শিক্ষক হন মানুষ, এবং অতএব সকল শিক্ষক হন মরণশীল। এই যুক্তিটার ক্ষেত্রে সকল মানুষ হয় মরণশীল এবং সকল শিক্ষক হন মানুষ, এই দুটি বাক্য হচ্ছে আশ্রয় বাক্য। কারণ এই দুটি বাক্যের উপর ভিত্তি করে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি, সেটা হচ্ছে সকল শিক্ষক হন মরণশীল। তাই উপরে যে দুটি বাক্য রয়েছে সেই দুটি বাক্য হচ্ছে সিদ্ধান্ত এবং এই দুটি বাক্য হচ্ছে আশ্রয় বাক্য, এবং এই আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে আমরা যে তৃতীয় বাক্যটি গ্রহণ করেছি সেটি হচ্ছে সিদ্ধান্ত, অর্থাৎ সকল শিক্ষক হন মরণশীল। এটি হচ্ছে সিদ্ধান্ত। কারণ আশ্রয় বাক্যের সিদ্ধান্ত স্থাপনের ভিত্তি হিসেবে কাজ করে থাকে, আর আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে অনুমিত যুক্তি বাক্যটি হলো সিদ্ধান্ত। যুক্তি যেমন শুদ্ধ হয় তেমনি অশুদ্ধও হতে পারে। শুদ্ধ যুক্তিকে বৈধ যুক্তি এবং অশুদ্ধ যুক্তিকে অবৈধ যুক্তি বলে। তাই যুক্তির আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকতে হবে। এই অনিবার্যতা যুক্তির নিয়মকানুন দিয়ে নির্ধারিত হয়, অর্থাৎ যুক্তিবাক্য এবং আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে একটা অনিবার্য সম্পর্ক বিদ্যমান থাকতে হবে, এবং এই অনিবার্য সম্পর্কটা যুক্তির বিভিন্ন নিয়মকানুন দ্বারা নির্ধারিত হবে এবং অনুসৃত হবে। যুক্তিবিদ্যায় তারই দিক নির্দেশনা দেওয়া হয়ে থাকে। যখন কোনো একটি যুক্তি তার নিয়মকানুনগুলোকে অনিবার্যভাবে অনুসরণ করে, অর্থাৎ যখন যুক্তির নীতিমালা অনুসরণ করে কোনো যুক্তি প্রদান করা হয়, তখন সেটি হবে বৈধ যুক্তি। অর্থাৎ আর যদি নিয়ম নীতিমালা অনুসরণ না করে লঙ্ঘন করে কোনো যুক্তি দেওয়া হয়, তাহলে সেটা বৈধ যুক্তি হবে না, সেটা হচ্ছে অবৈধ যুক্তি। তাই যুক্তির বৈধতা অবৈধতা নির্ভর করে যুক্তির নিয়মের উপর। যুক্তিবিদ্যার এই ধারণা সম্পর্কে আমাদের মোটামুটি একটি ধারণা হলো, বা যুক্তিবিদ্যা কি, কাকে বলে, যুক্তিবিদ্যা কোথা থেকে উৎপত্তি হয়েছে, এই সম্পর্কে। যুক্তিবিদ্যা সম্পর্কে অনেক দার্শনিকেরই অনেক ধারণা রয়েছে। প্রথম যার নাম আসে তিনি হচ্ছেন এরিস্টটল, তারপরে আসেন জন স্টুয়ার্ট মিল, এবং তারপরে আসেন জোসেফ এবং এমআই কপিক। তারা যুক্তিবিদ্যা সম্পর্কে বিভিন্ন আলোচনা করেছেন। এখন আসি আমরা যুক্তিবিদ্যার স্বরূপ সম্পর্কিত আলোচনায়। আমরা জানি যে এতক্ষণের আলোচনায় জানি যে যুক্তিবিদ্যার সর্বজন স্বীকৃত কোনো সংজ্ঞা নেই, কারণ বিভিন্ন যুক্তিবিদ বিভিন্নভাবে যুক্তিবিদ্যার সংজ্ঞা দিয়েছেন। তবে আধুনিক সমকালীন দার্শনিক প্রয়োগবাদী দার্শনিক চার্লস পার্স উল্লেখ করেন যুক্তিবিদ্যার প্রায় 100-র মতো সংজ্ঞা দেওয়া হয়েছে, তবে অধিকাংশ সংজ্ঞাই আংশিকভাবে গ্রহণযোগ্য বা কোনো না কোনো দিক থেকে ত্রুটিপূর্ণ। এর কারণ হলো যুক্তিবিদ্যা একটি বহুল পুরনো ঐতিহ্যের ধারক। এরিস্টটল থেকে এখন পর্যন্ত যুক্তিবিদ্যার আলোচ্যসূচি, পদ্ধতি, দৃষ্টিভঙ্গির উল্লেখযোগ্য বিবর্তন ঘটেছে, যে কারণে কোনো সংজ্ঞায় কোনো বিশেষ কালের জন্য ঠিক হলেও বর্তমান সময়ে তা গ্রহণযোগ্য নাও হতে পারে। যুক্তিবিদ্যাকে এক সময় চিন্তার বিজ্ঞান মনে করা হতো, এমনকি যুক্তিবিদ্যার জনক এরিস্টটল এই শাস্ত্রকে এই অর্থেই বর্ণনা করেছিলেন। আমরা একটু আগে আলোচনা করেছি যে এরিস্টটল যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান বলেছেন, কিন্তু যুক্তিবিদ্যা এখন আর চিন্তার বিজ্ঞান হিসেবে বিবেচিত হয় না। তাই যারা যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান হিসেবে সংজ্ঞায়িত করার প্রয়াস পেয়েছেন, তাদের সংজ্ঞা আজ আর গ্রহণযোগ্য নয়।
প্রসঙ্গত এরকম কয়েকটি সংজ্ঞা আমরা উল্লেখ করতে পারি। ব্রিটিশ যুক্তিবিদ জেমস ওয়েলটন বলেছেন, যুক্তিবিদ্যা হলো সঠিক চিন্তার নিয়ন্ত্রণকারী নীতিসমূহের বিজ্ঞান। অর্থাৎ সঠিক চিন্তার নিয়ন্ত্রণকারী নীতিসমূহের বিজ্ঞান। টমসন বলেছেন, যুক্তিবিদ্যা হলো চিন্তার নিয়মাবলী সংক্রান্ত বিজ্ঞান। হ্যামিল্টন বলেছেন, যুক্তিবিদ্যা হলো চিন্তার আকারগত নিয়মাবলী সম্পর্কিত বিজ্ঞান। জোসেফ বলেছেন, যুক্তিবিদ্যা হলো চিন্তা বিষয়ক বিজ্ঞান। এই যে সংজ্ঞাগুলো আমি বললাম, সে উল্লেখিত সংজ্ঞাগুলোকে যুক্তিবিদ্যাকে সবাই বিজ্ঞান বলেছেন, আর এই বিজ্ঞানের বিষয়বস্তু হিসেবে তারা সবাই চিন্তাকে নির্ধারণ করেছেন। কিন্তু পরবর্তী সময়ে অন্য খ্যাতনামা যুক্তিবিদরা বলেছেন, বাস্তবে চিন্তা নিয়ে কোনো বিজ্ঞান হতে পারে না, কেননা চিন্তা একটি বিমূর্ত বিষয়, এটি মানব মনের ব্যক্তিগত ব্যাপার, এর কোনো বস্তুগত দিক খুঁজে পাওয়া যায় না, তাই যুক্তিবিদ্যা চিন্তার বিজ্ঞান হতে পারে না। এমনকি মনোবিজ্ঞানও এখন আর মন সম্পর্কিত বা মনের চিন্তা বিষয়ক বিদ্যা নয়, তা আচরণ সম্পর্কিত বিজ্ঞান হিসেবে স্বীকৃত। অথচ মনোবিজ্ঞান আবেগ, অনুভূতি, কল্পনা, স্মৃতি ইত্যাদি মানসিক বিষয় সম্পর্কে গবেষণা করে থাকে। মানুষের আচরণের মাধ্যমে প্রকাশিত ওইসব অনুভব, চিন্তা, ক্রিয়ার ফল নিয়ে বৈজ্ঞানিক গবেষণা করা হয় বলে মনোবিজ্ঞানকে আচরণগত বিজ্ঞান হিসেবে প্রকাশ করা হয়। তবে যুক্তির আড়ালে মানব মনের যে সব চিন্তা অনুমান আকারে বা সবিচার ভাবনা হিসেবে বিদ্যমান থাকে, তাকে নিয়ে কোনো বিজ্ঞান হবে না, তা প্রকাশ করলেই কেবল বিজ্ঞানের বিষয়বস্তু হতে পারে। তবে অনেক যুক্তিবিদ্যাকে যুক্তির বিজ্ঞান বলা যথার্থ বলে মনে করেন। সমকালীন বিখ্যাত মার্কিন যুক্তিবিদ আরভিং এম কপি যুক্তিবিদ্যার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, যুক্তিবিদ্যার অধ্যয়ন হলো সেই সব পদ্ধতি ও নীতি সম্পর্কে পাঠন যা ভালো যুক্তি থেকে মন্দ যুক্তিকে পৃথক করতে ব্যবহৃত হয়। এই সংজ্ঞায় যুক্তিবিদ্যাকে সরাসরি বিজ্ঞান দাবি না করা হলেও আরভিং এম কপি মূলত যুক্তিবিদ্যার অধ্যয়ন বলতে বিজ্ঞানধর্মী আলোচনাকে নির্দেশ করেছেন। অবশ্য অনেকেই সরাসরিভাবে যুক্তিবিদ্যাকে একই সাথে বিজ্ঞান ও কলা বলেছেন। যেমন মার্কিন যুক্তিবিদ হোয়াইটলি বলেন, যুক্তিবিদ্যা হলো যুক্তি পদ্ধতির ফলিত কলা এবং বিজ্ঞান। তবে জন স্টুয়ার্ট মিলের দেওয়া সংজ্ঞাটিকে অনেকে যুক্তিবিদ্যার যথার্থ সংজ্ঞা বলে থাকেন। তার দেওয়া সংজ্ঞাটি হলো, যুক্তিবিদ্যা হচ্ছে এমন একটি বিজ্ঞান যা সাক্ষ্য প্রমাণের মাধ্যমে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার জন্য প্রয়োজনীয় মনন ক্রিয়া এবং তার সহায়ক মানসিক প্রক্রিয়াসমূহ সম্পর্কে আলোচনা করে। কিন্তু মিলের দেয়া এই সংজ্ঞাকে যুক্তিবিদ্যাকে যুক্তি বিষয়ক বিজ্ঞান এবং কলা বলে অভিহিত করলেও এখানে তিনি স্পষ্টতই যুক্তি প্রক্রিয়া এবং মানসিক ক্রিয়ার কথা বলেছেন, অর্থাৎ অনুমান বা মানসিক ক্রিয়ার কথা বলেছেন। কিন্তু অনুমান বা মানসিক ক্রিয়া বিজ্ঞান হওয়া সম্ভব নয়, তাই আমরা মিলের সংজ্ঞাটিকেও গ্রহণ করতে পারি না। এজন্য আমরা বলতে পারি, যুক্তিবিদ্যাকে কলা ও বিজ্ঞান উভয় হিসেবে চিহ্নিত করতে হলে আমাদের উচিত হবে একে মানসিক বিষয়ের পরিবর্তে প্রকাশিত বিষয়ের সাথে মিলিয়ে আলোচনা করা এবং প্রকাশিত বিষয় হিসেবে প্রতিষ্ঠিত করা। সমকালীন যুগে যুক্তিবিদ্যা মূলত এই দিক অনুসরণ করে এগোচ্ছে। তাই আরভিং এম কপির সাথে মিলিয়ে আমরা বলতে পারি, যুক্তিবিদ্যা হচ্ছে এমন একটি বিজ্ঞান যা বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য করার নীতি এবং পদ্ধতির শিক্ষা দেয় এবং বৈধ যুক্তির প্রকৃতি নির্ধারণ ও তার প্রয়োগের কৌশল সম্পর্কে নীতি নির্ধারণ করে। এই সংজ্ঞাগুলো থেকে আমরা যুক্তিবিদ্যার কতগুলো বৈশিষ্ট্য পেয়ে থাকি, যেমন যুক্তিবিদ্যা যুক্তি সংক্রান্ত বিজ্ঞান, যুক্তিবিদ্যা আকারগত বিজ্ঞান, যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, যৌক্তিকভাবে বা বৈধভাবে চিন্তা করার জন্য যুক্তিবিদ্যা আমাদেরকে কতগুলো নীতিমালা শেখায়, যুক্তিবিদ্যা আকারগত ও বস্তুগত উভয়ই বিষয়ের সত্যতা প্রতিষ্ঠা করতে চায় এবং যুক্তিবিদ্যা কলা ও বিজ্ঞান উভয়ই। এই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে আমরা বলতে পারি যুক্তিবিদ্যার কাজ মূলত বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তিকে পৃথক করা। আর আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।